কি গো বৌমা, আজকে তুমি কিভাবে যাবে বলো তো? আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। তার উপর আমাদের বাড়িটাও এখনো পর্যন্ত খোকা মেরামত করেনি। চারিদিক দিয়ে বৃষ্টির জল পড়ছে। উফ, আমার এই ছেলে মেয়ে দুটো আমার কোনো কথাই শোনে না। আপনাকে চিন্তা করতে হবে না মা, আমি তো কালকে পাউরুটি ঘুগনি বিক্রি করতে গিয়েছিলাম, আর যা টাকা আছে ওটা থেকে আমি আমাদের বাড়িটা আগে মেরামত করব। তা না হলে এই বাড়ির ভেতরে তো জল পড়বে, আর এভাবে আমরা থাকতেও পারবো না। হ্যাঁ বৌমা, তুমি কিন্তু ঠিকই বলেছো। আর আমাদেরকে বাড়িটা ঠিক করতেই হবে, তা না হলে প্রতি বছরই এই ঝামেলা। আমি তো ওদের দুই ভাই বোনকে এক কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। একমাত্র তুমিই আছো যে আমাকে বোঝো। আচ্ছা মা, ঠিক আছে, আপনাকে এখন আর কিছু বলতে হবে না। আমি আছি তো। আমি পাউরুটি ঘুগনি বিক্রি করে যা টাকা রোজগার করেছি ওই টাকা দিয়ে আমি আমাদের বাড়িটা মেরামত করব। আর যা টাকা বেঁচে থাকবে ওটা দিয়েই সংসার চলে যাবে। কারণ আপনার ছেলে তো এখন ভালো টাকা ইনকাম করতে পারছে না, আর তেমন একটা কাজও পাচ্ছে না। আসলে এই বর্ষার কারণে সব কাজকর্ম বন্ধ আছে, কারণ এখন বেশিরভাগ জায়গাতেই তো বন্যা হচ্ছে। ঠিক এমন সময় তারা তাদের দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পায়। এত বৃষ্টি পড়ছে, আবার এখন আমাদের বাড়িতে কে এলো বলুন তো? নন্দিনী তো বাড়িতেই আছে, আর আপনার ছেলেও বাড়িতে আছে। কেউ তো বাইরে যেতে পারেনি বৃষ্টির জন্য। তাহলে আমাদের বাড়িতে আবার কে এলো হঠাৎ করে? আরে বাবা, আগে দরজাটা খুলতে হবে তো। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করলে আমি কিভাবে বলবো? তুমি যেখানে দাঁড়িয়ে আছো আমিও সেখানেই দাঁড়িয়ে আছি। আমিও তো দেখতে পাচ্ছি না দরজার ওপরে কে দাঁড়িয়ে আছে। তুমি গিয়ে তাড়াতাড়ি দরজা খোলো। জানি না এই বৃষ্টির মধ্যে আবার ভিজে ভিজে কে বাড়িতে এলো। হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা, আমি গিয়ে দরজাটা খুলছি। এই বলে পূজা দরজার কাছে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। আর তখনই পূজা চমকে ওঠে, আর তার চোখে জল চলে আসে। কবিতা, রিনা, তোরা এসেছিস আমার কাছে? আমি তো ভেবেছিলাম তোরা আমাকে ভুলেই গেছিস। আচ্ছা, তোরা এত বৃষ্টিতে কিভাবে এলি বলতো আমার বাড়িতে? কিভাবে আবার? আমাদের বড় গাড়ি থাকতে আমরা কি ভিজে ভিজে তোর বাড়িতে আসতে যাব? তুই তো জানিস আমরা কোথাও গেলে আমাদের বড় গাড়ি করেই যাই। তাই আমরা আজকেও ভাবলাম যে তোর কাছ থেকে আমরা ঘুরে আসি, তাই চলে এলাম। খুব ভালো করেছিস। তোদেরকে দেখার আমার খুব ইচ্ছা করছিল। সেই কতদিন আগে তোদেরকে দেখেছি। স্কুল, কলেজ আর কোচিংয়ে আমরা তিনজন কতটাই না মজা করতাম, কিন্তু এখন আমার বিয়ে হয়ে গিয়ে আমি আর তোদের সঙ্গে সময় কাটাতে পারি না। যাক, আজকে তোরা এসে খুব ভালো করেছিস। আয়, ভেতরে আয়। এই বলে পূজা তার দুই বান্ধবীকে ভেতরে নিয়ে যায়। আমাকে ক্ষমা করিস কেমন, আমি তোদের বসার জন্য ভালো জায়গার ব্যবস্থা করতে পারছি না। আসলে বৃষ্টির জন্য আমাদের বাড়িতে একটু জল পড়ছে। তোরা বস, আমি তোদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসছি, কেমন? আরে পূজা, তোকে এখন কিছু রান্না করতে হবে না। আমি আর রিনা তোর জন্য সবকিছুই নিয়ে এসেছি, আর তোর শ্বশুরবাড়ির লোকেদের জন্য অনেক খাবার এনেছি। আজকে তো আমি ভেবেছিলাম তোকে নিয়ে আমরা তিন বান্ধবী আবার আগের মতো ঘুরতে বেরোবো, কিন্তু আবার ভাবলাম যে তোর তো এখন সংসার ধর্ম আছে, তুই কি আর সংসার ধর্ম ফেলে রেখে আমাদের সঙ্গে ঘুরতে যেতে পারবি? তাই আমি আর রিনা ঠিক করলাম তোদের বাড়িতেই খাবার দাবার নিয়ে চলে যাব, আর সবাই মিলে আজকে বাইরেই খাবার খাবো। কি, তোমরা বড় রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে এসেছো? সত্যি তোমরা যে আমাদের জন্য এতটা করবে আমি তো ভাবতেই পারিনি। আর তোমরা এতটা বড় লোক হয়ে আমাদের গরিবের বাড়িতে এসেছো, এই দেখে আমি কিন্তু খুব খুশি। আর আমার বৌমা তো এখনো পর্যন্ত দেখালো না যে তোমরা আমাদের জন্য কি নিয়ে এসেছো। কই বৌমা, দাও দাও, সবাইকে খাবার পরিবেশন করে দাও। হ্যাঁ মা, নিশ্চয়ই নিশ্চয়ই। এই বলে পূজা খাবারগুলো এক এক করে সবাইকে পরিবেশন করে দেয়। আসলে পূজার দুই বান্ধবী কবিতা এবং রিনা প্রচন্ড ধনী বাড়ির মেয়ে ছিল, আর তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। তারা একসঙ্গে অনেক অনেক সময় কাটিয়ে এসেছে। আর পূজার দুই ধনী বান্ধবী পূজাকে খুবই ভালোবাসতো, তাকে কখনোই অপমান বা অবহেলা করতো না। আর পূজা যেই নামি দামি বড়লোকি কলেজে অ্যাডমিশন পেয়েছিল, সেই কলেজে সকলেই ধনী পরিবার থেকে ছিল, আর তারা সবাই বড় বড় নামি দামি গাড়ি করে কলেজে যেত। কিন্তু পূজা সবসময় পায়ে হেঁটে বা কখনো সাইকেলে করে কলেজে যেত, আর তাই অনেকজনের কাছেই পূজাকে অপমানিত হতে হয়েছে। কিন্তু রিনা বা কবিতা কখনোই পূজাকে কটু কথা বলেনি, আর সেই জন্যই তাদের বন্ধুত্ব ভীষণ পরিমাণে মজবুত থাকে। দেখতে দেখতে সময়ের সঙ্গে সঙ্গে পূজার বাবা মা পূজার বিয়ে দিয়ে দেয়। আর পূজা শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তার দুই বান্ধবীকে বলে, কিরে কবিতা, রিনা, তোরা আমার কথা ভুলে যাবি না তো? তোরা আমার বাড়িতে যাবি তো? তোরা তো সবই জানিস আমার শ্বশুর বাড়ির লোকেরা বেশি বড় লোক নয়, কিন্তু আমার পরিবার গরিব বলে তোরা কখনোই আমাকে অপমান করিসনি। আর দয়া করে কখনো আমার শ্বশুর বাড়ির লোকেদেরকেও অপমান করিস না। আমি জানি তোদের উপর আমার পুরো বিশ্বাস আছে, তোরা নিশ্চয়ই একদিন না একদিন আমার গরিব শ্বশুর বাড়িতে যাবি।
পূজা, তোর বিয়ে হয়ে যাচ্ছে বলে আমরা তোকে ভুলে যাব এটা কিভাবে হতে পারে? আমরা তিনজন এত ভালো বন্ধু, আর তোর বিয়ে হয়ে গেল মানে আমরা যে তোকে ভুলে যাব এটা তো হতেই পারে না। আমরা মাঝে মধ্যেই তোর শ্বশুর বাড়িতে তোর সঙ্গে দেখা করতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোদের অপেক্ষাতে থাকবো। তোরা কবে আমার শ্বশুর বাড়িতে যাস আমি সেটাই দেখতে চাই। এই বলে পূজা শ্বশুর বাড়িতে চলে যায়। আর পূজার স্বামী পলাশের পরিবার এক কুঁড়ে ঘরে বাস করত। সেই সাথে তাদের সংসারই খুবই অভাব অনটন ছিল। পলাশের বোন এখনো পর্যন্ত কলেজে পড়াশোনা করে, কিন্তু দুঃখের বিষয় হলো পলাশ প্রচন্ড পরিমাণে অলস ছিল, আর সে কোনোভাবেই কোনো কাজকর্ম করতে চাইতো না। তাই বাধ্য হয়ে সংসার চালানোর জন্য পূজা পাউরুটি ঘুগনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। মা, আপনার ছেলেকে তো নিয়ে কিছুই হবে না, আমি ভেবেই নিয়েছি এবার আমিই কিছু একটা করব। আর দয়া করে আপনি আমাকে বারণ করবেন না, কারণ আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে বসে থাকতে পারি বলুন তো? বাড়ির কাজকর্ম সামলেও আমি ঠেলাগাড়ি নিয়ে পাউরুটি আর ঘুগনি বিক্রি করব। এখন তো কেউ আমাকে তেমন কোনো কাজ দেবে না, আর এখন যদি আমি চাকরি করতে যাই তাহলে আমাকে হয়তো অনেক টাকা ঘুষ দিতে হবে। তার থেকে ভালো আমি পাউরুটি আর ঘুগনি বিক্রি করব। কিন্তু বৌমা, পাউরুটি ঘুগনি বিক্রি করে তুমি কত টাকাই বা ইনকাম করতে পারবে? তাছাড়া এই কাজ করলে যদি পলাশ আবার রেগে যায় তাহলে কি হবে বলো তো? এতদিন ধরে তো আপনার ছেলে কাজ করেছে, কিন্তু আপনি তো এখনো পর্যন্ত আপনার পরিবারের জন্য তেমন কিছু করে উঠতে পারলেন না, এমনকি বাড়িটা পর্যন্ত মেরামত করতে পারলেন না। আর দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো। এই বর্ষাকালেও যদি আপনি আপনার বাড়িটা ঠিক করতে না পারেন তাহলে কিন্তু আমাদের সবাইকে ভুগতে হবে। তুমি কথাগুলো তো ঠিকই বলছো। ঠিক আছে, আমি তোমাকে আর কিছু বলবো না, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। আর হ্যাঁ, পলাশ যদি রাগারাগি করে তাহলে আমিও কি বুঝিয়ে বলবো, কেমন? এভাবে শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি পেয়ে পূজা সেদিনই এক ঠেলা গাড়ির ব্যবস্থা করে। আর কয়েকদিনের মধ্যেই পূজা পাউরুটি এবং ঘুগনি বিক্রি করা শুরু করে দেয়। এভাবেই 2-3 দিন কাটে, কিন্তু হঠাৎই একদিন পলাশ তার বউকে পাউরুটি ঘুগনি বিক্রি করতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। মা, এটা কি হচ্ছে? তোমার বৌমা আমাদের নাম খারাপ করবে বলে উঠে পড়ে লেগেছে তো। তুমি কি জানো আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে কত উল্টাপাল্টা কথা বলছে, যে আমি নাকি কাজ করতে পারি না, তাই আমার বউ কাজ করছে। আর তুমি তোমার বৌমাকে ঠেলা গাড়ি নিয়ে পাউরুটি ঘুগনি বিক্রি করতে কেন বার হতে দিয়েছো? শোন, তুই তো এতদিন ধরে কাজকর্ম করছিস, কিন্তু আমাদের বাড়িতে এখনো পর্যন্ত মেরামত করতে পারিসনি। আর হ্যাঁ, তোর বন্ধু বান্ধবরা তো ভুল কথা বলেনি। আমার তো মনে হচ্ছে ওরা যা বলেছে ঠিকই বলেছে। তুই কাজ করতে পারিস না বলেই তো বৌমা কাজ করছে। শোন, বর্ষাকাল কিন্তু চলেই এসেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাহলে আমাদের বাড়িটা তুই কবে ঠিক করবি? আমি জানি তো এখন তোর কাছে কোনো টাকা নেই, তাই তুই কিছুই করতে পারবি না। মা, তুমি আমাকে এরকম ভাবে বলছো কেন? আমার কাছে টাকা থাকলে কি আমাকে বলতে হতো? আমি তো ঠিক করেই দিতাম, তোমার কাছ থেকে তো এত কথা শুনতাম না। যখন টাকা আসবে তখন আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে আসবি। আর বৌমাকে কিছু বলার আগে তুই কিন্তু একবার তোর নিজের দিকটা ভেবে দেখবি, তুই ঠিক করছিস নাকি ভুল করছিস। আমার বৌমা যা করছে একদমই ঠিক করছে, তোর থেকে অন্তত ভালো কিছু তো করছে, আর বেশি টাকা ইনকাম করেও নিয়ে আসছে। তাই বৌমাকে তুই কিন্তু একদম কিছু বলবি না। মায়ের মুখে এমন কথা শুনি পলাশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর পলাশ তখন পূজার বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। আর রাত্রিবেলা পূজা যখন পাউরুটি ঘুগনি বিক্রি করে বাড়িতে ফিরে আসে তখন পলাশ তাকে প্রচন্ড পরিমাণে মারধর করতে শুরু করে। পলাশ, তুমি এসব কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো। তুমি নিজে রোজগার করতে পারো না, আর কাউকে রোজগার করতেও দেবে না। আমি কি এমন ভুল কাজ করেছি যে তুমি আমাকে এভাবে মারধর করছো? তোমাকে কে ঠেলা গাড়ি নিয়ে পাউরুটির ঘুগনি বিক্রি করার কথা বলেছে শুনি? তুমি কি জানো তোমার জন্য কতটা অপমান হতে হয় আমাকে রাস্তাঘাটে? ওসব আমি কিছু জানি না। তুমি যদি বাড়িতে ঠিক মতো টাকা দিতে আর সংসার খরচের টাকাও যদি ঠিক মতো দিতে তাহলে আমাকে আজকে এভাবে ঠেলা গাড়ি নিয়ে পাউরুটি ঘুগনি বিক্রি করতে হতো না। এমনকি বর্ষাকালও পড়ে গেছে, তুমি বাড়িটা ঠিক করার কথাও ভাবছো না। তোমাদের এই পুরানো ভাঙাচোরা ঘরে বর্ষাকালে আমরা কিভাবে থাকবো একবারও কি ভেবে দেখেছো? এভাবে পূজা তার স্বামীর সঙ্গে ঝগড়া করে। আসলে পলাশ প্রচন্ড পরিমাণে অলস হওয়ায় সে ঠিক মতো কখনোই কাজে যেতে চাইতো না, আর তাই পলাশ ঠিক মতো টাকা ইনকাম করতে পারতো না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর হঠাৎই একদিন প্রচন্ড জোরে বৃষ্টিপাত শুরু হয়। আর এই বৃষ্টির মধ্যেই পূজার 2 ধনী বান্ধবী কবিতা এবং রিনা পূজার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। দেখ, তোরা আমাদের জন্য যা খাবার কিনে এনেছিস সবই আমরা খাবো, কিন্তু আমার হাতের পাউরুটি আর ঘুগনি তোদেরকে কিন্তু খেয়ে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো। কিন্তু পূজা, তুই হঠাৎ করে এরকম পাউরুটি ঘুগনি বিক্রি করতে গেলি কেন? তুই আমাদেরকে একবারও বলতে পারলি না? আমরা তোকে নিশ্চয়ই কোনো একটা কাজের সন্ধান দিতাম।
আমি আরো তো সময় পাইনি রে। আমার মাথায় তখন যেটা এসেছে আমি সেটাই শুরু করেছি। কিন্তু হ্যাঁ, এই পাউরুটি আর ঘুগনি বিক্রি করেও কিন্তু আমার অনেক টাকা লাভ হয়, তাই আমি এই কাজটা আর ছাড়তে চাই না। তাহলে তো খুব ভালো কথা। ঠিক আছে, তোর হাতের পাউরুটি আর ঘুগনি আজকে খেয়েই আমরা বাড়িতে যাব। আর আজকে কিন্তু আমরা 3 বান্ধবী আগের মতো অনেক গল্প করব, কেমন? এভাবেই তারা খাওয়া দাওয়া শেষ করার পর 3 বান্ধবী মিলে গল্পগুজব করতে শুরু করে আর তারা অনেক হাসি ঠাট্টা করে। বাড়িতে যাওয়ার সময় পূজা তার 2 বান্ধবীকে নিজের হাতের পাউরুটি ঘুগনি খাওয়ায়। বা পূজা, তোর হাতের এই পাউরুটি ঘুগনি কিন্তু দারুণ টেস্টি, তাই জন্যই তোর এত টাকা ইনকাম হয়। তা না হলে আমাদের যে ধারণা ছিল পাউরুটি ঘুগনি বিক্রি করে কেউ কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারে না, তোর হাতের এরকম টেস্টের জন্যই সবাই তোর কাছে পাউরুটি ঘুগনি খেতে আসে। আচ্ছা শোন, তোর কিছু প্রয়োজন পড়লে আমাদেরকে বলিস কিন্তু, কেমন? আমাদেরকে একটাবার ফোন করবি, আমরা চলে আসবো। হ্যাঁ রে, আমার যদি কোনো দরকার পড়ে আমি নিশ্চয়ই তোদেরকে মনে করব। এভাবেই কবিতা এবং রিনা পূজার শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় পূজার হাতে বেশ কয়েক হাজার টাকা দিয়ে চলে যায়। এর ফলে পূজা খুবই খুশি হয় আর সেই টাকা দিয়ে পূজা তাদের বাড়িটা ঠিক মতো মেরামত করে আর তার পাউরুটি ঘুগনির ব্যবসা আরো বড় করার চেষ্টা করে। সে তার ব্যবসার জন্য অর্থাৎ পাউরুটি ঘুগনি তৈরি করার জন্য বাজার থেকে অনেক বেশি পরিমাণে সামগ্রী কিনে নিয়ে চলে আসে, যার ফলে পূজাকে এই বর্ষাকালে বাড়ি বাড়ি বাজারে যেতে হয় না। আর এভাবেই পূজা বর্ষাকালে ঠেলাগাড়ি নিয়ে ঘুরে ঘুরে পাউরুটি ঘুগনি বিক্রি করতে থাকে। যতই বৃষ্টি হোক না কেন সমস্ত কিছু উপেক্ষা করে পূজা দিনরাত পরিশ্রম করতে থাকে। আর এভাবেই ধীরে ধীরে পূজা উন্নতির দিকে এগিয়ে যায় আর তার পরিবারের আর্থিক উন্নতি ঘটে। ইমলির বাবা চরণবাবু ভীষণ কিপটা প্রকৃতির মানুষ ছিল। সে ভীষণ বুঝে সুঝে টাকা খরচ করতে পছন্দ করত। অন্যদিকে ইমলি ছিল তার বাবার বিপরীত। সে অনেক অনেক টাকা খরচ করে ফেলত। সে ভুলে ভুলে কখনো টিভি চালিয়ে রেখে চলে যায় কিংবা ফাঁকা ঘরে আনমনাভাবে ফ্যান চালিয়ে রাখে আর পরে ফ্যান বন্ধ করতে ভুলে যায়। আর সেই কারণেই একদিন তার বাবা বলে, আমি আজকে ইলেকট্রিক অফিসে গিয়ে কথা বলে এসেছি। প্রত্যেক মাসে ইলেকট্রিকের যা বিল আসছে টাকা দিতে গিয়ে আমি তো ভিখারি হয়ে যাব, তাই আজকে থেকে আমাদের বাড়িতে একটা পাখা চলবে। নিজের বাবার মুখে এরকম কথা শুনে ইমলি এবং তার মা রিনা দেবী ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ইমলি একেবারেই ঘরে একটা পাখা চালানোর বিষয়টি পছন্দ করে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? এই গরমের মধ্যে এক পাখার ঘরে কিভাবে থাকবো? গরমে তো মরে যাব। আর শুধু যদি একটাই ঘরে পাখা চলে তাহলে এতগুলো লোকের গায়ে হাওয়া লাগবে কি করে? আমি বলি না যে তোর বাপের মাথায় ছিট আছে, এটাই তার প্রমাণ। কারণ এরকম এক পাখার ঘরে আমাদের পক্ষে থাকা সম্ভব না। আসলে তোর বাবার উদ্দেশ্য গরমের মধ্যে যদি একটু টাকা সাশ্রয় করা যায়, এই আর কি। হ্যাঁ তাই, একটা পাখা যখন লাগানো যাবে না তখন হাওয়া খেতে হবে না। কিন্তু আমি একটার বেশি পাখা বাড়িতে কিছুতেই চালাতে দেবো না, কারণ তোর যখন ইচ্ছা হবে তুই পাখা চালিয়ে না বন্ধ করেই চলে যাবি, আর আমি তার বিল ভরবো, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এই বলে চরণবাবু নিজের ঘরে চলে যায়। তারপর থেকে তাদের বাড়িতে কেবলমাত্র একটি ঘরেই পাখা চলতো। গরমের মধ্যে ইমলি এবং তার মা ভীষণ পরিমাণে কষ্ট পেতে থাকে। এরকম এক পাখার ঘরে তারা কিছুতেই থাকতে পারে না। ইমলি একেবারেই গরম সহ্য করতে না পারায় সে বারে বারে ঘরমাক্ত হয়ে পড়ে। এরকম করে কোনো মানুষ বাঁচতে পারে বলো? অফিস থেকে এসে তুমি পাখার তলে শুয়ে পড়বে, আর আমরা হাওয়া কোথা থেকে পাবো? গরম কি তোমার একারই লাগে নাকি? শোন, সারাদিন অনেক পাখার হাওয়া খেয়েছিস, আমি তো বাড়ি ছিলাম না। নিশ্চয়ই সারাদিন তুই আর তোর মাই পাখাটা চালিয়ে রেখেছিলিস। এখন আমি বাড়ি এসেছি, তাই আমি এখন হাওয়া খাবো। হ্যাঁ, আমি আর তোমার মেয়ে একেবারে হাওয়া খেয়ে উল্টে গেছি। কিপটা বদমাইশ লোক কোথাকার, জ্বালিয়ে মারছে একেবারে। ইমলি, তোকে ভালো কথা বলছি, তুই বড় লোক ছেলে দেখে বিয়ে করে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় হ, না হলে তোর বাবার কিপটামির কারণে তুই গরমের মধ্যে হাঁপসে মরে যাবি। হ্যাঁ, এখন তো আমার তাই মনে হচ্ছে। ফেসবুকে একটা বড় লোকের ছেলে রোহান আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আর বলেছে যে ওদের কোনো দাবিও নেই। আর আমারও রোহানকে খুব ভালো লাগে, তাই আমি ওকেই বিয়ে করব ভাবছি। চরণবাবু তার মেয়ের এই কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ সে ভালো মতোই জানে যে মেয়ের বড়লোক বাড়িতে বিয়ে হলে তাকে আর সেরকম কোনো খরচা করতে হবে না। তাই সে রোহানকে না দেখেই নিজের মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হয়ে যায়। এই এত ভালো কথা তুই আগে বলবি তো। বেকার তোকে এতদিন এই বাড়িতে রেখে আমি তোর খরচা টানলাম। আগে যদি জানতাম তুই বড়শিতে এত বড় লোকের ছেলেকে বিধিয়েছিস, তাহলে কবেই তোকে তার সাথে বিয়ে দিয়ে দিতাম।
হ্যাঁ হ্যাঁ, তাই না তাই। আমি বাড়ি থেকে চলে গেলে তোমার তো খরচা আরো অনেক কমে যাবে। এখন যদিও বা একটা পাখা চালাচ্ছ, তখন তো বাড়িতে ইলেকট্রিসিটির লাইনও কেটে দেবে, তাই না? এই বলে ইমলি নিজের ঘরে চলে যায়। ইমলির সঙ্গে রোহানের বিয়ে ঠিক হলে তার মন মেজাজ বেশ ফুরফুরে থাকে, তাই সে কষ্ট করে হলেও এক পাখার মায়ের বাড়িতে কোনো মতে দিন যাপন করে। উফ, বেঁচে যাব। বিয়ের পর রোহানের বাড়ি গিয়ে সবসময় এসি চালিয়ে আরাম করব, তখন আর গরমের মধ্যে আমাকে কষ্ট করতে হবে না। কবে যে রোহানের সঙ্গে আমার বিয়েটা হবে কি জানি, দিন একেবারে কাটতেই চাইছে না। ধীরে ধীরে রোহান ও ইমলির বিয়ের দিন চলে আসে। চরণবাবু কোনো মতে নিজের মেয়ের সঙ্গে ইমলির বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর ইমলি এক পাখার মায়ের বাড়ি থেকে বেরিয়ে নিঃশ্বাস ছেড়ে বাঁচে। সে রোহানের সঙ্গে শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে এক অবাক দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। এ কি রোহান, তুমি আমাকে কোন গরিব লোকের বাড়িতে এনে তুললে? তুমি বড় লোকের ছেলে নও? হাই হাই হাই, এর থেকে তো আমি মায়ের বাড়িতেই ভালো ছিলাম। এ কি, এই ঘরেও একটা পাখা? তুমি কি ভুলভাল বলছো ইমলি? আমি তোমায় কখন বলেছি যে আমি বড় লোকের ছেলে? কখনো কি এরকম কথা আমার তোমার সাথে হয়েছিল? তোমার ফেসবুকের ডিপি দেখে তো মনে হয়েছিল তুমি বড় লোকের ছেলে। না হলে কেউ দিল্লিতে গিয়ে ব্র্যান্ডেড জামা পরে তাজমহলের সামনে ফটো তুলে ফেসবুকে ডিপি দিতে পারে বলো তো? তোমার মাথায় সত্যিই কোনো সমস্যা আছে। দু একটা ব্র্যান্ডেড জামা পরে তাজমহলের সামনে ফটো তুললেই কেউ বড় লোক হয়ে যায় না। এখন এই সব কথা ছাড়ো, বিয়ে যখন হয়ে গেছে আর তো কিছু করার নেই, তাই চুপচাপ ঘরে চলো। রোহানের মা কমলা দেবী এবং বৌদি আশা ইমলি ও রোহানকে নিয়ে ঘরে আসে। নিজের এক পাখার মায়ের বাড়ির মতো এক পাখার শ্বশুর বাড়ি দেখে ইমলি ভীষণ পরিমাণে ভেঙে পড়ে। তবুও তার মায়ের বাড়িতে কোনো আর্থিক কষ্ট ছিল না, কিন্তু এখন শ্বশুর বাড়িতে এক পাখায় সবাই মিলে থাকার সাথে সাথে তাকে আর্থিক কষ্টও ভোগ করতে হয়। ভীষণ গরম লাগছে। এই একটা পাখা, তার উপর কেমন টিম টিম করে ঘুরছে। বাপের জন্মে পাখাটা পরিষ্কার করা হয় না নাকি? ইতিহাসের আমল থেকে মনে হচ্ছে পাখাটা ঝুলিয়ে রাখা হয়েছে। এমন করে বলছো কেন বৌমা? আমরা এইভাবে এক পাখার ঘরে থেকে থেকে অভ্যস্ত হয়ে পড়েছি। তুমি কষ্ট করে কিছুদিন থাকো, দেখবে তোমারও অভ্যাস হয়ে যাবে। আর তাছাড়া আমি তো শুনেছি যে তোমার বাপের বাড়িতেও তো একটা পাখাতেই তোমরা থাকতে। নিজের মায়ের বাড়িতে একটা পাখায় থাকতাম বলে শ্বশুর বাড়িতে এসেও কি গরমের মধ্যে এই একটা পাখার হাওয়াতেই কষ্ট করতে হবে? ইমলি কিছুতেই নিজের শ্বশুর বাড়িতে মানিয়ে উঠতে পারে না। ওরকম একটা পাখার হাওয়ায় গরমের মধ্যে সকলে মিলে একটা ঘরে ঘুমালে তার কিছুতেই ঘুম আসতে চায় না। মাঝরাতে উঠে সে জানালার সামনে দাঁড়িয়ে থাকে। তাকে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আশা ঘুম থেকে উঠে তার কাছে আসে। কি হলো ইমলি, তুমি ঘুমাবে না? সেই কখন থেকে দেখছি তুমি এরকম ভাবে জানালার সামনে দাঁড়িয়ে আছো। ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠে আমার সাথে তো ঘরের কাজ করতে হবে। ঘরের কাজ করতে আমার বয়েই গেছে। গরমের মধ্যে একটা পাখার হাওয়ায় আমার ঘুম আসছে না, তারপর আবার কাজের কথা বলছে। যাও তুমি ঘুমিয়ে পড়ো, আমি জানালার সামনে দাঁড়িয়ে প্রকৃতির হাওয়া খাবো, তাতে যদি আমার একটু ঘুম আসে। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে। আমি তোমাকে হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছি, দেখবে তোমার আরাম লাগবে, আর তাতে তোমার তাড়াতাড়ি ঘুমও চলে আসবে। ইমলি প্রথমে আশার কথা শুনতে চায় না, কিন্তু আশা তাকে জোর করে হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। আশা ইমলিকে হাত পাখা দিয়ে হাওয়া করতে শুরু করে। ইমলির ভীষণ আরাম লাগে এবং তার ঘুমে চোখ জুড়িয়ে আসে। দেখতে দেখতে ইমলি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আশা সারা রাত তাকে হাত পাখা দিয়ে হাওয়া করতে থাকে। পরের দিন সকালে আশাকে বারবার হাই তুলতে দেখে ইমলি বলে, তুমি রোজ আমাকে হাত পাখা দিয়ে হাওয়া করবে, তাহলে রাত্রিবেলা আমার ঘুম ভালো হবে। কালকে রাত্রিবেলা খুব ভালো ঘুমিয়েছি। তুমি কেমন গো ছোট বৌমা? আমার বড় বৌমা সারাদিন বাড়ির কাজ করে আর রাত্রিবেলা ও না ঘুমিয়ে তোমাকে হাত পাখা দিয়ে হাওয়া করবে। ওর যদি শরীর খারাপ হয় তাহলে আমার সংসারটা কে দেখবে? কারণ তুমি তো বাড়ির একটাও কাজ করো না। উফ মা, আপনি বাদ দিন তো। সবে মাত্র কটা দিন হয়েছে ও বিয়ে করে এই বাড়িতে এসেছে। আমি যদি কটা দিন রাত্রিবেলা ওকে হাত পাখা দিয়ে হাওয়া করে দিই তাহলে অসুবিধার কি আছে বলুন তো? হ্যাঁ ঠিকই তো, এতই যখন আপনার বড় বৌমার শরীর নিয়ে চিন্তা, তাহলে বাড়িতে একটা বড় পাখা লাগিয়ে নিন, আর না হলে বড় টেবিল ফ্যান কিনুন, তাহলে দেখবেন আমাদের সবারই শারীরিক কষ্ট কমে যাবে। এভাবেই সেদিনের পর থেকে আশা প্রায় প্রত্যেক দিনই ইমলিকে হাত পাখা দিয়ে রাত্রিবেলা হাওয়া করে ঘুম পাড়ায়।
দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন ইমলিকে তার বান্ধবী ফোন করে ট্রেড ফেয়ারে যাওয়ার কথা বলে। ইমলি তার বান্ধবীর সঙ্গে ট্রেড ফেয়ারে যেতে রাজি হয়ে যায়। মেলায় ঘুরতে যাবে বলে সে মেকআপ করতে বসে। তখন এই একটা পাখার হাওয়াতে কিভাবে মেকআপ করব কি জানি, যা গরম পড়েছে সব তো গলে গলে পড়বে, আমার আর ভালো লাগে না। এই বলে ইমলি গরমের মধ্যে কোনো রকমে মেকআপ করে। এত মেকআপ করে মেলায় ঘুরতে যাওয়ার কি আছে? একটা পাখার হাওয়াতে তুমি যখন এত ঘেমে যাচ্ছ তাহলে ন্যাচারালি মেলায় ঘুরতে যাও। তুমি তো এমনিতেই অনেক সুন্দর দেখতে, বেশি বেশি মেকআপ করো না। হ্যাঁ, তুমি তো এখন অনেক কথাই বলবে, কোথায় নিজের বউয়ের জন্য আরামের ব্যবস্থা করবে তা নয়, মুখে বেশি বড় বড় কথা। তোমার বাড়িতে একটা পাখা লাগানো বলে আমি মুখে মেকআপ করব না, তার কোনো যুক্তি নেই। এই বলে ইমলি সেজে গুজে তার বান্ধবীর সঙ্গে মেলায় ঘুরতে চলে যায়। মেলায় গিয়ে সে একটি লটারি প্রতিযোগিতায় নিজের নাম লেখায়। লটারি প্রতিযোগিতা জিতে সে একটি হাই স্পিডের বড় টেবিল ফ্যান উপহার হিসেবে পায়। টেবিল ফ্যান উপহার হিসেবে পেয়ে ইমলি ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। সে একটা গাড়ি করে টেবিল ফ্যান নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসে। এই দেখো, আমি মেলা থেকে কত বড় একটা টেবিল ফ্যান গিফট পেয়েছি। আজ থেকে তোমরা সবাই ওই পুরানো পাখার হাওয়া খাবে, আর আমি সারাদিন এই টেবিল ফ্যানের হাওয়া খাবো, কারণ আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। এই বলে ইমলি সারাদিন টেবিল ফ্যানে একাই হাওয়া খেতে শুরু করে। সে বাড়ির আর কাউকেই টেবিল ফ্যানের হাওয়া খেতে দেয় না। আশা ইমলিকে এতদিন হাত পাখা দিয়ে হাওয়া করে এসেছে, তবুও ইমলি তাকে টেবিল ফ্যানের হাওয়া খেতে দেয় না। আহ, কি আরাম! টেবিল ফ্যানের হাওয়াটা সত্যি ভীষণ ঠান্ডা, আমার প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে। সবেমাত্র নর্মাল স্পিডে ফ্যানটা চালিয়েছি, এক্ষুনি যদি হাই স্পিডে ফ্যানটা চালাই তাহলে মনে হয় আমি হাওয়াতে উড়েই যাব। এই বলে ইমলি ভীষণ হাই স্পিডে টেবিল ফ্যানটা চালিয়ে দেয়। সে একেবারেই দেখতে পায় না যে আশা তার পিছনে বসে মশলা বেটে রান্না করছে। আশাও নিজের আনমনে বেশি করে তেল মশলা দিয়ে ইমলির জন্য মাংস কষাতে থাকে, কারণ সে ভালো করেই জানতো ইমলি মাংস ছাড়া ভাত খেতে পারে না। ইমলি একটু বেশি ঝাল ঝাল মাংস পছন্দ করে, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তাহলে মাংসটা আরো বেশি পরিমাণে স্বাদ হবে আর সবার খেতেও ভালো লাগবে। এই বলে আশা লঙ্কার গুঁড়োর কৌটো থেকে বেশ অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো বের করে নেয়। আর তখনই ইমলি হাই স্পিডে টেবিল ফ্যানটা চালিয়ে দেয়। সেই টেবিল ফ্যানের হাওয়া এসে লঙ্কার গুঁড়োর উপর পড়ে, আর সেই মুহূর্তেই সমস্ত লঙ্কার গুঁড়ো উড়ে গিয়ে আশার চোখে ঢুকে যায়। আশা জ্বালা যন্ত্রণায় ছটফট করে ওঠে এবং সে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে ইমলি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে সেই মুহূর্তেই টেবিল ফ্যানটি বন্ধ করে দেয়। মা, আমাকে বাঁচান, আমার চোখ ভীষণ পরিমাণে জ্বালা করছে, আমি আর বাঁচবো না, আমি মরে গেলাম। আশার এমন চিৎকার শুনে কমলা দেবী এবং রোহান তার কাছে আসে। ইমলি আশার এরকম দুরাবস্থা দেখে ভয় পেয়ে কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মা এবং স্বামীকে সব কথা বলে। তারা সেই মুহূর্তেই আশাকে নিয়ে নিকটবর্তী হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে ইমার্জেন্সিতে আশাকে ভর্তি করানো হয়। দেখুন, ওনার চোখে বেশ অনেকটাই লঙ্কার গুঁড়ো চলে গেছে। আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা পরিষ্কার করে দিয়েছি, আর আপাতত ওনার চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। এখন মাঝখানে এই ব্যান্ডেজ নিয়ে ওনাকে বেড রেস্টে থাকতে হবে, তারপরে ধীরে ধীরে উনি আবার আগের মতো চোখে দেখতে পাবেন। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আজকে আমি যদি টেবিল ফ্যানে জোরে হাওয়া না খেতাম তাহলে আশা দিদিকে এই দিন দেখতে হতো না। সবই আমার ভুল। এখন আর কান্নাকাটি করে কি হবে বৌমা? তোমার এই হাওয়া খাওয়ার চক্করে আমাদের যা ক্ষতি হওয়ার সে তো হয়েই গেছে, আর এসব নাকি কান্না কেঁদে কোনো লাভ নেই। সকলে মিলে আশাকে বাড়িতে নিয়ে আসে। ইমলি অনেক বেশি পরিমাণে আশার খেয়াল রাখতে শুরু করে। সে বাড়ির সমস্ত কাজেও মন দেয়, আর গরমের মধ্যে সে নিজে টেবিল ফ্যানের হাওয়া না খেয়ে বাড়ির সবাইকে টেবিল ফ্যানের হাওয়া খাওয়ার সুযোগ করে দেয়। ধীরে ধীরে 1 মাস কেটে যায়। আশার চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হলে সে আবার আগের মতো দেখতে পায়। ইমলি আবার আশার কাছে ক্ষমা চেয়ে নেয়। কেউ আর ইমলির উপর রাগ করে থাকে না। সকলে মিলে এভাবেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।